এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। আমি তোমার মতো কথায় নয়, কাজে বিশ্বাসী। তাই বড় বড় কথা বাদ দিয়ে দ্রুত পা চালাও। আমি আপনাকে বিয়ে করব না আদিত্য ভাই। কেন? এই উত্তরটা আজ অন্তত ঠিকঠাক দাও। কারণ আপনি প্রেমিক পুরুষ হিসেবে। ও আচ্ছা, আমি প্রেমিক পুরুষ হিসেবে পারফেক্ট নই, তাই তো? কথা বলতে বলতেই চিপা গলির দেয়ালের সঙ্গে আদিত্য মেধাকে চেপে ধরল। নিজেদের মধ্যে দূরত্ব ঘুচিয়ে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। অতঃপর মেধার ঠোঁট বৃদ্ধাঙ্গুল বলিয়ে অদ্ভুত স্বরে বলল, এবার প্রেমিক পুরুষের মতো কাজ হচ্ছে তো? ইনারের রং ও সাইজ জেনে সুযোগ বুঝে অযাচিত স্পর্শ করার যোগ্য এক প্রেমিকের কাজ, তাই না? তাহলে যোগ্যতা প্রমাণ করতে কি আমিও তাই করব? যেমন লিপকিসের আবদার, রুম ডেট, সেই সঙ্গে প্রতি রাতে অবৈধভাবে শারীরিক চাহিদা মেটানোর সুযোগটা বুঝে নিতে হবে আমার। তাহলে যোগ্য প্রেমিকের খেতাব পাবো আমি। ওর এই কথা শুনে মেধা নেত্রজোড়া বড় বড় করে তাকিয়ে আছে, বিস্মিত তার চাহনি। ততক্ষণে আদিত্য তার কাঁধের কামিজ সরিয়ে ওষ্ঠ ছুঁয়ে কামড়ে বসিয়েছে। মেধা ছটফট করে কিছু বলতে গেলে আদিত্য ওর ঠোঁটে আঙুল দিয়ে নাবোধক মাথা নাড়ালো, অর্থাৎ কিছু বলাও বারণ। আদিত্যের এমন আচরণে মেধা তেজ দেখাতে গেলে আদিত্য তার হাত ধরে বাসার দিকে নিয়ে গেল। মেধা হাত ছাড়াতে গেলে ব্যর্থ হয়ে কামড়সহ খামচি দিতে থাকলো, কিন্তু তাতেও আদিত্যকে ছাড়ল না, বরং হাতের বাঁধন আরও শক্ত করে ধরল। তারপর বাসায় গিয়ে ড্রয়িং রুমে কাউকে দেখতে না পেয়ে সে রুমের দরজাটা আটকে মেধাকে ছুঁড়ে মারল তার বিছানা বরাবর। মেধা প্রচণ্ড ব্যথা পেয়ে কুঁকিয়ে উঠতে তাৎক্ষণিক আদিত্যকে আবিষ্কার করলো তার খুব কাছে, এতটাই কাছে যে তাদের একে অপরের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই। সেই সঙ্গে বাড়ি খাচ্ছে একে অন্যের শ্বাস প্রশ্বাস। কৌশলে আদিত্য আটকে দিয়েছে মেধার দুটো হাত, তার পুরুষালী এক হাতে বন্দি মেধার দুই হাত। শরীরের ভরে নড়ার ক্ষমতাটুকুও তার নেই। মেধা এবার নিজের পরাজয় মেনে নিতে বাধ্য। তবে সে কিছু বলার আগে আদিত্য তার ওষ্ঠে ওষ্ঠ ছোঁয়াতে সে ফুপিয়ে কেঁদে দিল। বারবার ওর মাথা নাড়িয়ে বারণ করলো এমন না করার জন্য। তার চোখ ভর্তি পানি চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে যাচ্ছে অঝরে। তখন আদিত্য তার গালে চুমু এঁকে বলল, কাটলে হবে? বাকিটুকু সম্পূর্ণ করতে দাও। আজই না হয় যোগ্যতার হিসেবে সমাপ্তি আসুক। আমি সেটা বলিনি, আমি বলতে বৈধভাবে কাজ আনতে চাচ্ছি, তোমার ভালো লাগছে না, তাই আজই হ্যাস্ত হয়ে যাক। তারপর আমিও দেখি বিয়ে না করে কই যাও। আদিত্য ভাই প্লিজ এমন করবেন না। প্রেম করবো না? এই তোর না প্রেমিক পুরুষ চাই? আমি তো রোম্যান্টিক প্রেমিকের প্রমাণও দিচ্ছি, তাহলে সমস্যাটা কোথায়? আপনি সত্যি খুব খারাপ আদিত্য ভাই, খুব খারাপ। একদম ঠিক। তাই এই মুহূর্তে আরেকটা খারাপ রূপের সঙ্গে পরিচিত হয়ে না। আমার ভালোবাসার পবিত্র ফুল তুই, তাই কখনো খারাপ নজরে দেখিনি, খারাপভাবে স্পর্শও করিনি। তোকে দিতে চেয়েছি অফুরন্ত ভালোবাসা, কিন্তু না, তোর তো ভালো কিছু সহ্যই হচ্ছে না। তোর চাই নোংরামি, সে সঙ্গে বখাটের মতো মুখে ভালোবাসি ভালোবাসি করে ফেনা তুলে ফেলার মতো লোক দেখানো ভালোবাসা, যার চিপায় গিয়ে শরীর হাতানো ছাড়া প্রেম বোঝে না। লাগছে আমার, আপনার ভার সহ্য করতে পারছি না আমি। উঠুন প্লিজ, ছাড়ুন আমায়। অবশ্যই, কেন নয় জান পাখি। তবে আমাকে রাগানোর শাস্তি তোমাকে পেতে হবে। পদে পদে সামান্য কারণে আমি এবং আমার ভালোবাসাকে অপমান করা তোমার অভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাসের পতন যে আজকে ঘটাবো আমি এই মুহূর্তে, সে সঙ্গে নতুন করে হিসাবের খাতাটাও খুলে ফেলবো এই মুহূর্তে থেকে। আর বিয়ের আগে বেহায়া পুরুষ হতে চাইনি আমি, তবে বাধ্য করলাম তুমি ও তোমার খোঁচা কথাবার্তা। এটুকু বলেই আদিত্য নিজের ওষ্ঠ ডুবালো মেধার কম্পিত ওষ্ঠ জোড়ায়। ধীরে ধীরে ঘোরের মধ্যে চলে গেল সে। সময় স্থান কাল ভুলে ডুবে গেল নিষিদ্ধ এক চাওয়া মতে। মেধাও তাকে থামাতে সাধ্য মতো চেষ্টা করে অবশেষে না পেরে বুদ্ধি খাটিয়ে শক্ত করে কামড়ে ধরল আদিত্যের নিচের ঠোঁট। সেই সঙ্গে তার চোখের চাহনিতে স্পষ্টতর হলো ছাড়ার আকুতি। ওর এমন প্রচেষ্টা দেখে আদিত্য সেই অবস্থাতেই হেসে ছেড়ে দিল। অতঃপর মেধার ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে মৃদু স্বরে বলল, কি সহ্য হচ্ছে না আর? সামান্য এটুকুতি কাহিল হলে চলবে জান পাখি? তোমার রোমান্টিক প্রেমিক পুরুষ চাই?
আদিত্যর এ কথার জবাবে মেধা অতি দ্রুত নাবোধক মাথা নাড়ালো, অর্থাৎ তার আর চায় না রোম্যান্টিক প্রেমিক পুরুষ। তার এই ভীতু অবস্থা দেখে আদিত্য তাকে ছেড়ে উঠে বসল। সুযোগ বুঝে মেধা ধরে পালানোর আগেই পুনরায় ওড়নাতে টান পড়ল। সে পিছু ফিরে তাকাতেই বন্দি হলো আদিত্যের বাহু জোরে। আদিত্য তাকে কোলে বসিয়ে কাঁধে থুতনি রেখে বলল, ছাড় দিয়েছে, ছেড়ে তো দেয়নি বেব, ক্লাস কেবল শুরু, পালাচ্ছে কোথায়? বলেছি তো আর অপমান করব না, প্রমিস। এইবার ছাড়ুন প্লিজ। একরাশ ভয়, সংকোচ এবং অস্বস্তিতে জর্জরিত হয়ে মেধার কেঁদে কেটে একাকার অবস্থা। কান্নার চোটে শ্বাস নেওয়াটাও দুষ্কর হয়ে যাচ্ছে তার। একদিনেই এত ডোজ নিতে পারছে না সে। পুরো শরীর থরথর করে কাঁপছে, হৃৎপিণ্ডের ধুকপুকানি ক্রমশ বেড়েই যাচ্ছে। অনেকক্ষণ থেকে গলা শুকিয়ে কাট, আর আদিত্য এমন কিছু করবে তার ভাবনার বাইরে। যদিও আদিত্য তাকে লিপকিস আর কাঁধের কামড় ছাড়া শরীরের কোনো ভাঁজেই স্পর্শ করেনি, তবু এটার জন্য অপ্রত্যাশিত শখ ছিল তার। তখনও মেধাকে কাঁদতে দেখে আদিত্য তাকে ফের তার ঘুরিয়ে চোখ মুছে দিয়ে বলল, আম্মু গ্রাম থেকে ফিরলে আবার বিয়ের কথা উঠবে, তখন গাই না সুন্দর করে সম্মতি দিয়ে দিবে। আর যেন বলা না লাগে, আগামীকাল বাবার সঙ্গে গ্রামে যাবে তুমি। ততদিনে তেরো মনকে বোঝাও, প্রস্তুত করো আমাকে চির সখরূপে গ্রহণ করতে। আমি কয়েকদিনের জন্য সিলেট যাচ্ছি, ফিরে এসে কোনো রকমের তাল ভালো শুনবো না, প্রয়োজনে জোরপূর্বক বউ ঘরে তুলব, মনে থাকে যেন। এই কথা বলে আদিত্য তাকে ছেড়ে দিল। মেধা আর একদন্ত না দাঁড়িয়ে দৌড়ে চলে গেল নিজের কক্ষে। আদিত্য বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে ওর আম্মুর সঙ্গে কথা বলে নিল। ইঙ্গিত করে আমনের কথা জিজ্ঞাসা করতেও ভুলল না সে। তবে মেধা আদিত্যের ব্যবহারে এখনও হতবাক। সে বালিশে মুখ গুজে স্থির হয়ে বসে আছে, শরীরখানা মৃদুভাবে কাঁপছেও। কী থেকে কী হয়ে গেল এখনও তার বোধগম্য হচ্ছে না। কত কথাই তো বলে আদিত্যকে, কখনো তো। এই সব ভেবে বেশ কিছুক্ষণ অনড় হয়ে বসে রইল মেধা। তারপর দরজাটা আটকে রুম অন্ধকার করে শুয়ে পড়ল, আর রুম থেকেও বের হলো না, খেলোও না। আদিত্যের বাবা যাতে ডাকতে না আসে তাই ফোন করে আহ্লাদি ভরা কণ্ঠে জানিয়ে দিলেও সে খাবে না। সন্ধ্যা থেকে এটা ওটা খেয়ে পেট ভরিয়ে ফেলেছে। তার মেসেজ দেখে আদিত্যর বাবাও আর কিছু বললেন না, কারণ উনি অবগত বলেও আর কাজ হবে না। তাই অহেতুক কথা না বাড়িয়ে ছেলেকে ডেকে রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে গেলেন। আদিত্য আর মেধাকে ডাকল না, আর না তার খোঁজ খবর নিল। নিজের অভ্যাস মতো রাত জেগে অফিসের কাজ সেরে গভীর রাতে ঘুমাতে গেল। এর পরদিন সকালে মেধা ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। আদিত্যের বাবার সঙ্গে সে এখন গ্রামে যাচ্ছে। মুখ থমথমে। তখন বুয়া এসে খাবার দিলে সবটুকু খাবার সে খেলো। আজ কোনো ধরনের তাল বাহানা দেখায় না। একটু পরে আদিত্য এবং তার বাবা এসে বসলো পাশের চেয়ারে। তবু সে দৃষ্টি তুলে তাকালো না। বাবা ও ছেলে অফিস নিয়ে কথা বলছিল আর খাচ্ছিল। কী সব হিসাব নিকাশের কথা মেধার মাথাতে ঢুকছিল না, তাই সে এক মনে চায়ের কাপে চুমুক দিচ্ছিল। যদিও উপস্থিত হয়েই আদিত্য মেধাকে খেয়াল করেছে, সেই সঙ্গে আবহাওয়া গরম আন্দাজ করেছে। তবে গত রাতে যা করেছে বা হয়েছে তা একটু বেশি করে ফেলেছে। সেও মানে এটা মোটেও উচিত হয়নি। তাছাড়া এত রয়ে শোয়ে কি আর রোম্যান্স হয়? সে তো প্রথম দিকে অভিনয় করেই ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু পরে ঘোর লেগে গেছে। অবাধ্য, নিয়ন্ত্রণহীন, নিষিদ্ধ এই ঘোর। তাছাড়া কী বা করার আছে? ভালোবাসার কথা বলতে পারে না, বোঝালেও বোঝে না। মান অভিমান তো বুঝেই না, বরং দ্বিগুণ ওর রাগকে বাড়িয়ে দেয়। অথচ পাগল এক প্রেমিক পুরুষকে আশা করে মেধা, চায় কেউ একজন উন্মাদের মতো ভালোবাসুক তাকে। এক কথায় বেপরোয়া টাইপের প্রেমিক। আদিত্য নাকি এসবের সঙ্গে চায় না, তার মতো কাঠখোট্টা উন্মাদ প্রেমিক হতে পারবে না, কখনো কোনো দিনও না। অথচ সামান্য একটু রোম্যান্টিকতা দেখাতে মেয়ের কেঁদে কেটে একাকার অবস্থা। আবার আবদার করে রোম্যান্টিক প্রেমিকে। মানে এই মেয়েটা কী চায় সে নিজেও জানে না, পারে তো শুধু মুখে বড় বড় কথা বলতে, আর সেই কথা দিয়ে তাকে তীব্রভাবে আঘাত করতে। এইসব কথা ভেবে আদিত্য পুনরায় মেধার পানে দৃষ্টি নিক্ষেপ করল। সে বসে বসে আপন মনে সিদ্ধ ডিম খোসা ছাড়াচ্ছে। ডিমের কুসুম কোনো কালেই খায় না মেধা। এখনও সে ডিমের সাদা অংশ খেয়ে চুপ করে বসে আছে, মুখে রা শব্দ নেই। অন্যদিন হলে কান মাথা ঝাঁঝা করে দিত। তখন আদিত্যর বাবা খাওয়া শেষ করে রেডি হতো, নিজের কক্ষে গেলেন। এসে মেধাকে নিয়ে বেরিয়ে পড়বেন। ওর বাবা প্রস্থান হতে আদিত্য বলল, চোখ মুখ ফোলা কেন তোমার? বাতাস দিয়ে ফুরিয়েছি, সুন্দর লাগছে না? আর হ্যাঁ, ওখানে গিয়ে কিন্তু
ওখানে গিয়ে হ্যাংলামি করব না, ছেলেদের থেকে দূরে থাকবো, একা বাসার বাইরে বের হব না, আপনার আম্মুর আঁচল ধরে থাকবো, আর প্রতি ঘন্টায় কল করে আপনাকে সব জানাবো, ঠিক আছে না? হুম। আর কিছু বলবেন? না কেন? অনন্তকাল বসে থাকা সম্ভব নয় না, তাই উঠবো আমি। মেধার কথা শুনে আদিত্যর খাওয়া থামিয়ে মেধার মুখের দিকে তাকিয়ে রইল। অভিমানে টইটম্বুর তার মুখ, একরাশ অভিযোগ চোখের চাহনিতে। রাগে এখনো দৃষ্টি তুলে তাকায়নি তার দিকে। হাতের মুঠোয় ওড়নার অংশ শক্ত করে চেপে ধরে শান্তভাবে বসে আছে। কথার ভাঁজে ভাঁজে রাগ মিশ্রিত অভিমানগুলো ছড়ে ছড়ে পড়ছে। তা দেখে আদিত্যের হাসি পেল, হাসলো, তবে তার হাসিটুকু ঠোঁটের কোণে অদৃশ্য হয়ে গেল। এইটুকু পুচকে মেয়ের আবার রাগও আছে। তার থেকে জবাব না পেয়ে মেধা ততক্ষণে উঠে বেসিনে হাত ধুয়ে ড্রয়িং রুমে বসেছে। রাগে তার পুরো শরীর রিরি করছে। এর কারণও ওই আদিত্যই। এই তো বছরখানিক আগে আদিত্য সব কাজিনদের মতোই তাকেও তুই করে সম্বোধন করত, কিন্তু হঠাৎ তার সম্বোধনে পরিবর্তন এসেছে। তুই থেকে এক লাফে তুমিতে স্থির হয়েছে, যে কারণে কাজিনদের পচানি তাকে সহ্য করতে হয়। তাকে দেখলেই কাজিনরা জোট হয়ে চেঁচিয়ে বলে, এই যে আদিত্য ভাইয়ের তুমি, প্রেম কতদূর এগোলো? যার সঙ্গে দেখা হোক সবাই আদিত্যকে জড়িয়ে মজা নেয়। এই নিয়ে অভিযোগ দিলেও কাজ হয় না, বরং ওদের উস্কে দিয়ে আদিত্যের মা সর্বসম্মুখে ঘোষণা দিয়েছেন, খবরদার বলছি, কেউ আর মজা নিবি না, বরং ওনাদেরকে একান্তে প্রেম করার সুযোগ করে দিবি। ওনার কথায় ওরা আরও সুযোগ পেয়ে যাচ্ছে, তাই বলে মজা নেয়। কেউ কেউ তো ওদের বিয়ে বাসর বাচ্চার অবধি চলে গেছে। যেসব কথা মুখে আনাও পাপ। এসব তার পছন্দ না, ওই মানুষটাকেই তো পছন্দ না। কিন্তু মূল ঘটনা হচ্ছে, গ্রামে গিয়ে কাজিনরা আবারও তাকে ধরবে। তারা জেনে গেছে কত রাতে আদিত্য আর সে বাসা ছিল। এখন মন গড়া কত কিছু না ভেবে সবগুলো মিলে মেসেজ করেছে। তবে এক পক্ষে খুব ভালো হয়েছে আদিত্য যাচ্ছে না। তাছাড়া গত রাতে আদিত্য যা করেছে এজন্য মাফ করবে না সে। প্রেমিক পুরুষ না হোক, তাকে অন্তত ভালো মানুষ ভাবত। কিন্তু গত রাতে তার সমস্ত ধারণা বদলে দিয়েছে। আদিত্যের দিকে তাকিয়ে মেধা এসবই ভাবছিল। হঠাৎ আদিত্যের সঙ্গে তার চোখাচোখি হওয়াতে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। তখন আদিত্যের বাবা চলে আসায় বিদায় নিয়ে ওনারা চলে গেলেন। আদিত্য ওর কাজ সেরে সেও বেরিয়ে পড়ল সিলেটের উদ্দেশ্যে। যথাসময়ে মেধা গ্রামে পৌঁছে কাজিনদের নিয়ে মেতে আছে। তার দুরন্তপনাও বেড়ে গিয়েছে অতিমাত্রায়। বিয়ের অজুহাতে শহরের মানুষ দেখতে গ্রামের মানুষ কিছু এসেছেন। তারা সীমা বেগম এবং বড় মামির সঙ্গে গল্পে মেতেছেন। বড় মামি মেয়ের শ্বশুরবাড়ির সুনাম ছাড়াতে ব্যস্ত। মন মতো পাত্র পেয়ে ওনারা বেজায় খুশি, যদিও এই সুপাত্রটি মেয়ে নিজেই খুঁজে নিয়েছে। ওদিকে নতুন বউকে সূচিকে ঘিরে ধরেছে মেধা সহ রিমি, মিমি ও সাথী। বোনেদের মধ্যে সূচি হচ্ছে সবার বড়। এখন তারা সূচির মুখ আর হাত বেঁধে রেখে হবুদুলা ভাইয়ের সঙ্গে চ্যাট করছে। কত রং ঢঙের আলাপও চলছে তাদের মধ্যে। হবুদুল্লা ভাইকে বোকা বানিয়ে উচ্চ শব্দে হেসে উঠছে কখনো কখনো। সূচি শুধু অসহায় চোখে তাকিয়ে তাকিয়ে দেখছে বোনদের কাণ্ড কারখানা। এমন বোন থাকলে শত্রুর প্রয়োজন হয় না। তখন সীমা বেগম হঠাৎ রুমে এসে তাদের ধমকে কাজ ধরিয়ে দিয়েছেন। কাজ হচ্ছে মটরশুঁটির খোসা ছাড়ানো। ধমক থেকে বাঁচতেই বোনটা মিলে খোসা ছাড়াতেও বসে গেছে। তবে মটরশুঁটির দানাগুলো পেটে চালান করছে বেশি। সঙ্গে আছে তাদের খুনসুটি। সূচি ফোন পেয়ে সেই যে রুমে দরজা আটকিয়েছে এখনও খোলেনি। তখন রিমি ইশারায় সিমিকে কিছু বুঝিয়ে মেধাকে বলল, এই মেধা, বল না কাল কি কি করলি? কাল দুপুরে ঘুমিয়ে উঠেছি সেই সন্ধ্যায়। তারপর সন্ধ্যা থেকে কি করলি? তেমন কিছুই করিনি, টিভি দেখেই সময় পার করেছি। বললেই হবে না, প্রেমিকের বাসায় থাকছিস, তাও আবার বাসা ফাঁকা। আদিত্য ভাইকে তোমরা জানো না সে কেমন, সে আবার করবে রোমান্স। ঠিক বলেছিস। এই আদিত্য ভাইয়াটা না আসলেই নিরামিষ। কথার মোড় ঘোরাতে পেরে মেধা নিঃশব্দে হাঁপ ছাড়ল। তখন সাথী মন বেজার করে বলল, সেদিন আদিত্য ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, ভালো মন্দ জিজ্ঞাসা তো করলোই না, বরং ভ্রুজোড়া কুচকে বলল বাসায় যা। ভদ্র করে মেয়েরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে দাঁত বের করে খিলখিল করে না। তারপর আইসক্রিম কেনার টাকা দিয়ে চলে গেল। তখন সূচি ওর রুমের দরজা খুলে গিয়ে জামা কাপড় নিতে নিতে বলল, তাহলে শোন, আদিত্য ভাই হচ্ছে নারকেলের মতো। তাকে বাইরে থেকে দেখতে যতটা শক্ত, তার ভেতরটা ততটাই নরম।
আর ওর নরম মনের আভাস পেতে হলে তোকে জানতে হবে, বুঝতে হবে, তবেই বুঝবি সে আসলে কোন ধাতুর তৈরি। সুচির এই কথাটা মেধার মনে ধরল, কিন্তু গত রাতের কথা স্মরণ হতেই মেজাজ বিগড়ে গেল। তবে কাউকে বুঝতে না দিয়ে অন্য কথার টাল টানল। তার সঙ্গে যুক্ত হলো রিমিওর সাথে। দু এক কথা বলতে বলতে শুরু হয়ে গেল বোনেদের সঙ্গে খুনসুটি। আর এভাবেই দুষ্টুমি খুনসুটি করে ওরা কাটিয়ে দিল অনেকটা সময়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেহমানরাও বাসায় এসেছে, বিয়ের আমেজ দ্বিগুণ করে দিয়েছে। সবাই কত মজা করছে। হঠাৎ কেন জানি ভালো লাগছে না মেধার, মন কুড়াচ্ছে। তাই তার বাবাকে ফোন করে কথা বলল সময় নেই। তবুও মন শান্ত হলো না, বরং অশান্তি বেড়ে গেল। খুব করে কাঁদতে ইচ্ছে করছে, মনে হচ্ছে খারাপ কিছু ঘটবে। সে বাসার ভেতরে গিয়ে সবাইকে দেখে নিল। এখানে তার বাবা আর আদিত্য বাদে সবাই উপস্থিত আছে। বাবার সঙ্গে কথা বলল, এখন শুধু বাকি আছে আদিত্য। সে ঠিক আছে তো? তার সিলেটে যাওয়ার কথাটা, সে কি সহি সালামতে পৌঁছেছে? আদিত্যর কথা ভাবনায় আসতেই তার মন বড্ড বেশি অশান্ত হয়ে উঠল। সে সীমা বেগমের কাছে ছুটে গেল আদিত্যের খোঁজ নিতে। সীমা বেগম এত ব্যস্ততার মাঝে এই নিয়েও মজা করলেন, হাসলেন। মেধা এখন মজা সহ্য না করে সে ধীর পায়ে বেরিয়ে এলো বাসা থেকে। পুনরায় গিয়ে বসলো গাছটার নিচে। তারপর নত মস্তকে তাকিয়ে রইল তার হাতের ফোনটার দিকে। মন বলছে একবার ফোন করে আদিত্যের খোঁজ নিতে, কিন্তু বিবেক বলছে উল্টো কথা। সে যাকে সহ্যই করতে পারে না তার জন্য উতলা হওয়ার মানায় না। তার যা ইচ্ছে হোক, ওর কি? মানব মন বড়ই অদ্ভুত, কখন কি প্রত্যাশা করে বোঝা দেয়। মেধার ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। যাকে তার পছন্দই নয়, যার উপস্থিতি বিরক্তির কারণ, যার ভালো মন্দ কোনো কর্ম ওর সহ্য হয় না, অথচ সময়ের প্রেক্ষিতে তাকে নিয়ে ভাবতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে। তার অপরাধী নির্বোধ মন ভাবতে বাধ্য করছে। পক্ষান্তরে এটা হওয়ার কথা ছিল না, তবু তা হচ্ছে। আদিত্যের কারণে সে পুড়ছে, ব্যাকুল হচ্ছে, অজানা আশঙ্কায় ছটফট করছে। এটা কি সে বর্তমানে আদিত্যকে পছন্দ করে না, সহ্য করতে পারে না? তবে সে বিপদে পড়ুক, কষ্ট পাক, এইসব কখনোই চায় না, চাইতে পারেও না। আর না চাওয়ার কারণ আদিত্যকে ভালো করেই চেনে, জানে। ছোট থেকে দেখে আসে ওই তারা মানুষটাকে। সে এটাও জানে বিগত কয়েক বছর ধরে মনে প্রাণে তাকে ভালোবাসে। সেই ভালোবাসা আড়াল রাখতে তিক্ত কথার বান ছুটতেও পারে। পরক্ষণে কথার খোঁচাতে তার হৃদয়খানা খুঁচিয়ে পরে প্রণয় বাক্য দ্বারা সরিয়েও তুলতে পারে। ওর অভিমানী রূপ দেখে মিটিমিটি হাসতে পারে। গোপনে গোপনে খুব ভালোবাসতে পারে। তার বুদ্ধিদীপ্ত নেত্র জোড়ায় ফুটিয়ে তুলতে পারে তার প্রণয় কাঙ্ক্ষার গভীরতা। অথচ সে সব জেনে বুঝেও অবুঝ, কারণ সেই অপছন্দের মানুষটাকে সে ভীষণভাবে জ্বালাতে চায়, পোড়াতে চায়। প্রণয়ের অনলে দগ্ধ করে ছটফটিয়ে মেরে পুনরায় সারিয়ে তুলতে চায়। সেই সঙ্গে নিতে চায় ওর অসীম ভালোবাসার পরীক্ষা, মাপতে চায় ধৈর্যের সীমা পরিসীমা। তবেই না শান্তি। যদিও একটা সময় আদিত্যের সব কাজকর্ম তাকে মুগ্ধ করত, গোপনে ভীষণ পছন্দ করতো ওই তেরা মানুষটাকে। নিগুড় ভালোবাসায় আষ্টে পৃষ্ঠে লেপ্টে ছিল ওই মানুষটার নাম। কিন্তু কিছু কারণে সে পছন্দের মানুষটা হয়ে গেছে অপ্রিয় কেউ। এজন্য আদিত্যই দায়ী। কিছু কারণে কষ্ট পেয়ে মেধা সমস্ত মুগ্ধতাকে বিরক্ত দ্বারা আবৃত্ত করেছে। সেই সঙ্গে সর্বসম্মুখে এটা বুঝেছে আদিত্য ওর অপছন্দের মানুষ। তাকে বিয়ে করা তো দূরে, একান্ত বসে গল্প করাও দায়। মুখ্য কথা, আদিত্য এসবের যোগ্যই না। অথচ আজ অপছন্দের মানুষটার বিপদের আশঙ্কায় মনটা উতলা হয়ে উঠছে। কেন জানি চক্ষু লজ্জাও কাজ করছে না। বাসাশুদ্ধ মানুষকে কী ভাববে তার পরোয়াও করছে না। মস্তিষ্ক শুধু করছে আদিত্যের সুস্থ কামনা। আজ এই মুহূর্তে মন কেন কোনো কারণ বারণও শুনছে না, বরং তাকে সায় দিচ্ছে আদিত্যকে কল করে খোঁজ নিতে। একটা বার তার মুখে শুনতে আমি ঠিক আছে, কিন্তু বিবেক যে বলছে অন্য কথা। যেমন গত রাতে ওই রকম একটা ব্যবহার দেখেও সরি বলার প্রয়োজন মনে করেনি আদিত্য। মুখ ফুটে বলেওনি তার ভুল হয়েছে। মুখ্য কথা, আদিত্য থেকে সে এমন কিছু আশা করেনি। অথচ আপাতত এইসব ভাবনা ছেদ ঘটিয়ে সে সরাসরি আদিত্যের নম্বরে কল দিল। ওর চিন্তাকে দ্বিগুণ বাড়াতে ফোন বন্ধ পেল। একবার দুবার করে কল দিতে থাকলে একের পর এক, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো। মেধা একরাশ চিন্তায় ঘেমে নিয়ে একাকার অবস্থা। রিমিয়ার সাথে চিন্তা করতে নিষেধ করেছে। সূচিটাকে হাঁটতে যেতে জোরাজোরি করলো, লাভ হলো না। অবশেষে তারা বাধ্য হয়ে চলে গেল। শুনিয়ে গেল কিছু খোঁচা মারা কথাও। আপাতত মেধার ধ্যান ফোনে সীমাবদ্ধ। সে রিমির কথা শুনলেও গুরুত্ব দেওয়ার প্রয়োজন করলো না। সে পায়চারি করতে করতেই এখনও কল করেই যাচ্ছে, কিন্তু বারবার ব্যর্থ হয়ে এবার সে দৌড়ে গেল বাসার ভেতরে।
রান্নাঘর থেকে সীমা বেগমের হাত টেনে নিয়ে গেল পাশের রুমে। তার চোখে মুখের এই অবস্থা দেখে সীমা বেগম আতঙ্কিত কণ্ঠে বলল, মেধা, মা আমার, কি হয়েছে? কাঁদছিস কেন তুই? কেউ কি কিছু বলেছে? তোমার ছেলের ফোন ধরছে না? কি আশ্চর্য, এজন্য তুই কাঁদছিস? এত কথা জানি না, তুমি খোঁজ নাও তার। আমার ছেলেকে নাকি ভালোবাসিস না, বিয়েও করবি না, তবে তার বিরহে এত ব্যাকুল কেন আম্মাজান? মামুনি প্লিজ তোমার ছেলের খোঁজ এনে দাও। আমার মনে কু ডাকছে, আমার কিছু ভালো লাগছে না, শান্তিও পাচ্ছি না একদণ্ড। একথা বলতে বলতে সে লজ্জা ভুলে ডুকরে কেঁদে উঠল। ওর এহেন ব্যবহারে সীমা বেগমও হতবাক। এই মেয়ের হঠাৎ কি হলো? মেধা তো এমন করার মেয়ে নয়। তবে এটা ভেবে উনি না দাঁড়িয়ে ব্যস্ত পায়ে ছুটলেন নিজের ফোনটা খুঁজতে। তারপর উনিও আদিত্যকে ফোন দিতেই থাকলেন। ফলাফল শূন্য। এদিকে মেধার কান্নার শব্দ শুনে বাসার সবাই উপস্থিত হলেন রুমে। ধীরে ধীরে সবাই জেনেও গেলেন আদিত্য ফোন ধরছে না। একথা শুনে সবার কপালে চিন্তার ভাঁজ পড়ল। এভাবে সময় গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে 11 রাত ঘনিয়ে এলো। এবার সীমা বেগমও ছেলের খোঁজ খবর না পেয়ে পেশের বাড়িয়ে ফেললেন। আদিত্যের বাবা দারোয়ানকে ফোন করে জানালেন আদিত্য সকালে বেরিয়েছে, এখনও বাসায় ফেরেনি। যদিও তার ফেরার কথা না, কারণ সে সিলেট গেছে। ওই মুহূর্তে আদিত্যের বাবা জানালেন আদিত্য সিলেটে যায়নি, বাসায় নেই, অফিসে নেই, সিলেটেও যায়নি, আবার ফোনটাও বন্ধ। এই খবর শুনে বিয়ে বাড়ির আমেজ মুহূর্তেই বদলে গেল। মেধা রুমে গিয়ে বালিশে মুখ গুজে কাঁদছে। কাঁদতে কাঁদতে তার হেঁচকে উঠে গেছে। এত কান্নার কারণ সেও জানে না, শুধু জানে তার ভয় হচ্ছে, হারিয়ে ফেলার ভয়। ওই মানুষটা যেমন আছে তেমন থাকুক, তবু চোখের সামনেই থাকুক। সে আর খোঁচা মেরে কথা বলবে না, রাগ দেখাবে না, তবুও সে ফিরে আসুক। এইসব ভাবনা ওকে আরও ব্যাকুল করে দিল। সময় গড়িয়ে ঘন্টা পেটোতে থাকলো, তবুও কেউ আদিত্যের সন্ধান বের করতে পারল না। তখন এক পড়শি জানালো তার বড় ভাই নাকি কেবল সিলেটের রাস্তা দিয়ে বাসা গেল। সে নাকি বড় রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে দেখেছে। একটা প্রাইভেট কারের সঙ্গে ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে। ওই রাস্তা বন্ধ করে দেওয়াতে ঘুরে আসতে হচ্ছে। উনি কথা শুনে আদিত্যের মা আর মেধার কান্না বেড়ে গেল। তারা দুজনেই গ্রাম ছেড়ে যাওয়ার জন্য উদ্যত হলো। আদিত্যের বাবা ওনাদের সঙ্গে পা বাড়াতেই দরজার কাছে মুখোমুখি হলো আদিত্যের। সে কেবল গাড়ি থেকে দরজায় পা রেখেছে। তাকে এই মুহূর্তে এখানে দেখে সকলেই হতভম্ব। মেধা অশ্রুসিদ্ধ চোখে তাকিয়ে আছে। সে আদিত্যের পুরো শরীরে চোখ বলিয়ে অক্ষত অবস্থায় দেখে আগে শুক্রিয়া করলো, তারপর বিনা বাক্যে সেখান থেকে সরে রুমে গিয়ে দরজা আটকে দিল। অঝরে কেঁদে মনটাও শান্ত করার বৃথা চেষ্টা চালালো। এই রুম থেকেই অনেকেরই কথা শোনা যাচ্ছে। সীমা বেগম বকছে আদিত্যকে। আদিত্য তার মাকে কিছু বলে বোঝানোর চেষ্টা করছে, বোধহয় ব্যর্থ হচ্ছে, কারণ সীমা বেগম গলার স্বর দ্বিগুণ বেড়েছে। উনি দু একটা মেরেও দিয়েছেন আদিত্যের পিঠে। বড় মামা সুন্দরভাবে উপদেশ দিয়ে স্থান ত্যাগ করেছেন। সবাইকে এত চিন্তা করতে দেখে তখন আদিত্য জানালো তার সিলেট যাওয়ার প্রয়োজন হয়নি, এখান থেকেই কাজ হয়ে গেছে। পরে কী জানি ভেবে বন্ধুদের সঙ্গে আড্ডা বাদ দিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আসরের নামাজ মসজিদে আদায় করার সময় ফোন বন্ধ করেছিল। পরে আর ফোনের কথা স্মরণে আসেনি, তাই বন্ধ পেয়েছে। এই কথা শুনে সবাই স্বাভাবিক হলো, গাল গল্পে মুজে উঠল। ধীরে ধীরে পরিস্থিতি পূর্বের মতো হয়ে গেল। তবে সীমা বেগম ছেলের সঙ্গে আর একটা বাক্য বিনিময় করলেন না। ভীষণ রেগে দ্রুতই প্রস্থান করলেন। প্রথম মেধার ব্যাকুলতা দেখে খুশি হয়েছিলেন। পরে সময় গড়ার সঙ্গে সঙ্গে ছেলের কোনো খবর না পেয়ে ভীষণ ভয় পেয়েছেন। ছেলের চিন্তায় অন্তর আত্মা শুকিয়ে গিয়েছিল ওনার। যদি কিছু একটা হতো তখন। আম্মুকে যেতে দেখে আদিত্য আর কথা না বাড়িয়ে সুচিত দেখিয়ে দেওয়ার রুমে ফ্রেশ হতে গেল। সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরোতেই দেখে রিমিয়ার সাথে ওর বিছানায় বসে আছে। দুজনে মিলে ফিসফিস করে কী সব বলছে। তাকে দেখে দুজনেই চট করে দাঁড়িয়ে গেল। অহেতুক হেসে একে অপরের দিকে আদিত্যের হাতে একখানা কাগজ ধরিয়ে দিয়ে দৌড়ে পালালো। আদিত্য ভ্রু কুঁচকে কাগজ খুলে দেখে সেখানে লেখা, রুমে আসুন, কথা আছে। কার লেখা তার বুঝতে পারেনি। তা আদিত্য মাথাটা মুছে তোয়ালে ব্যালকনিতে মেলে দিয়ে রুম থেকে বের হলো। তার উদ্দেশ্যে তৃষ্ণা মেটানোর, চোখের তৃষ্ণা, মনের তৃষ্ণা। কয়েক ধাপ এগোতেই ওর দেখা হলো সীমা বেগমের সঙ্গে। উনি আদিত্যকে খেতে বসতে বলে নিজেই খাবার বেড়ে দিয়ে ধপ করে বসলেন আদিত্যের পাশের চেয়ারে। তারপর বললেন, মেয়েটাকে এভাবে না কাঁদালেও পারতো। কোন মেয়ের কথা বলছো? মেধার কথা বলছি। আমি ওকে কখন কাঁদালাম? ওর সঙ্গে দেখা তো দূর, এখন অবধি কথাও হয়নি। দেখা কথা কোনোটা হয়নি বলেই তো কেঁদেছে। হারানোর ভয়ে লাজ লজ্জা ভুলে আজ বাসা শুদ্ধ সকলের সামনে শুধু তোমার জন্য কেঁদেছে। মেয়েটা তোমাকে ভালোবাসে বাবা। দারুণ জোকস বললে তো। বেয়াদ্দব, আমি তোর মা, তোর সঙ্গে এই ব্যাপারে জোকস করব? আচ্ছা,
মানলাম জোকস করছো না, তবে এটা বিশ্বাসযোগ্য কিছু বললে না। এখন অবধি মেধা আমার সঙ্গে নরম সুরে কথা তো দূর, সুন্দরভাবে তাকায়ও না, সবসময় রুড বিহেভ করে। ভালো মন্দ যাই বলি খ্যাক খ্যাক করে ওঠে, মুখে যখন যা আসে তাই বলে ফেলে। চটলো নাকি ফাটলো কিচ্ছুর ধার ধারে না। আর তুমি বলছো ভীষণ কেঁদেছে আমার জন্য? এটা বিশ্বাস করার মতো কথা না আম্মু, তাই বিশ্বাস করলাম না আমি। তবে আমি যদি মারা যাই বোধহয় সেই সবচেয়ে বেশি খুশি হবে। আদিত্যর কথা শুনেও সীমা বেগম বেশি কিছু বললেন না, নিঃশব্দে উঠে গেলেন ছেলের পাশ থেকে। আদিত্য খাওয়া শেষ করে মেধার ঘরের দিকে একবার তাকিয়ে রুমে চলে গেল। ঘড়িতে তখন রাত 10:30, আর রাত 10টা গ্রামে এখন অনেক রাত। রাত বাড়ছে বিধায় বাসা সকলেই ধীরে ধীরে ঘুমাতে চলে গেছে। আদিত্য কিছু একটা ভেবে রুমের দরজা খোলা রেখে রুম অন্ধকার করে শুয়ে পড়ল। তবে ঘুম আসছে না, যার কারণে এতদিন ছুটে এসেছে তার দেখা পেল না। মন যে শুধু তাকেই খুঁজছে। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করে আদিত্য উঠে দাঁড়ালো। গ্লাস থেকে পানি খেয়ে বাঁ দিকে ঘুরেতে দেখে কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তখনই অনুভব করলো বুকে ধারালো ছুরি ঠেকানো। আদিত্য অনড় হয়ে দাঁড়িয়ে নিশ্চুপ রইল, কারণ নড়লেই বুকে খোঁজা খাবে। মেধা সর্বশক্তি দিয়ে তাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখেছে। এতেই মনে হচ্ছে তার পৃথিবী সুখে ভরা। আর কথা না বলে সেভাবেই রইল। আগে বুকে তৃষ্ণা অন্তত মিটুক, পরে না হয় বাক্য বিনিময় করবে। নারী মন ঠিক পদ্মকুমলের ন্যায় নমনীয়, আর এই নেগড়ো প্রতীকী প্রণয়, যেটা নারী ছেড়ে দিতে পারে, ছিনিয়ে নিতেও পারে, কখনো বা হাসি মুখে মেনে নিতে পারে, আবার মানিয়ে নেওয়া শিখতেও পারে। তরল পদার্থের ন্যায় নিজের অবস্থা স্থান ভেদে আকার ধারণেও পটু তারা। এর জলজ্যান্ত প্রমাণ মেধা। এতদিন সে ভালোবেসেছে ধূর্ত অভিনয়ের অন্তরালে, বিরক্ত ভাবটা ফুটিয়ে গোপনে হৃদয়ের আঙিনায় ফুটিয়েছে প্রণয়কলি। যে প্রণয়কলির নামকরণ করা হয়েছে আদিত্য আরহাম নামে। সেই প্রণয়কলির প্রতিটা পাপড়ি সাজিয়েছে রঙিন স্বপ্ন দিয়ে, অথচ এতদিন না বুঝতে দিয়েছে আর না কাউকে ধরা দিয়েছে। ওদিকে সেকেন্ডের কাঁটা অতিবাহিত হয়ে মিনিটের কাঁটাও পেরিয়ে যাচ্ছে, তবু মেধা অটল হয়ে সেভাবেই দাঁড়িয়ে আছে। না আদিত্যকে ছেড়েছে, আর না সে মুখ তুলে তাকিয়ে দেখেছে। ঠিক আদুরে বিড়াল ছানার মতো আদিত্যের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে, যেন তার পৃথিবী সেখানেই থমকে গেছে। তখন আদিত্যই আগে মুখ খুলল। কাহিনী কি? হ্যাঁ, মাথার মধ্যে কিছু পাকিয়েছ না? চুপ, শুনতে দাও। কি শুনতে দিব? তোমার হৃৎপিণ্ডের ধুকপোকা নেই? কেন শুনতে দিব? হ্যাঁ, কেন দিবে না? দেব না, কারণ আমার বুকে মাথা রাখার অধিকার আমার বউয়ের, আর কারণ নয়। তো আমি কে? তা আমি কি জানি? সত্যি জানো না? হুম, না তো। মেধা আর প্রত্যুত্তর না করে সেভাবে রইল। আদিত্য ওকে পুনরায় ছাড়াতে গেলে আরও শক্ত করে আঁকড়ে ধরল। ভাব এমন যেন ছেড়ে দিলেই আদিত্য হারিয়ে যাবে, অথবা তার থেকে কেউ ছিনিয়ে নেবে। তবে আজ কেন জানি কেউ আর অনুভূতি প্রকাশে কার্পণ্য করল না। খোলা আকাশের ন্যায় মুক্ত করে দিল লুকায়িত ভালোবাসা। সব মান অভিমানের যাত্রা এখানে সমাপ্ত করল, কারণ এভাবে তো অন্তিম কাল চলতে পারে না, জীবন বহমান। এবার ওদের একটা সিদ্ধান্ত নিতেই হতো, হয় ছাড়ো নয় আঁকড়ে ধরো। তারা আঁকড়ে ধরার সিদ্ধান্তই নিয়েছে। তখন আদিত্য মেধাকে বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে বলল, হঠাৎ এই অধমের প্রতি এত দয়া দেখানোর কারণ? ভালোবাসি। কবে থেকে ভালোবাসি। তা তো বুঝলাম, কোন মুহূর্ত থেকে ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসি। ভালোবাসার চক্করে মাথা কি পুরোপুরি গেছে? এত কিছু জানি না, বুঝিও না। শুধু জানি আপনি, শুধুমাত্র আপনি আমার একান্ত ব্যক্তিগত প্রেমিক পুরুষ, যার মাঝে আমার সুখ দুঃখ, হাসি কান্না, মান অভিমান এই সমস্ত কিছু লুকায়িত। এতদিন ভালোবাসার ভৎসন করতে পারেনি, অথচ আজ ভালোবাসার কোম্পানি খুলে বসেছে। হ্যাঁ বে, এই দেখি তাকো আমার দিকে। এই তুমি কি প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করছো না তো? যদি করে থাকো খুব খারাপ হবে কিন্তু, এই বলে দিচ্ছে। যা বলছি সত্যি বলছি। কাল সকলের মতো বদলে যাবে না তো? সজ্ঞানে স্বইচ্ছায় এই আমিটাকেই আপনার কাছে সমর্পণ করলাম আদিত্য আরহাম, শুধুমাত্র লুকোচুরি বাদ দিয়ে অপরিসীম ভালোবাসা আদায়ের লোভে।
আদিত্যের বুকে মুখ গুজে মেধা অনায়াসে কথাগুলো বলে যাচ্ছে। আজ তার কথার মাঝে নেই কোনো জড়তা, না গোপনীয়তা। নিজের পবিত্র ভালোবাসা তুলে ধরেছে প্রিয় মানুষটার কাছে। অনেক তো হলো মান অভিমান করে দূরে থাকা, এবার না হয় দূরত্ব ঘুচিয়ে কাছে আসুক, ভালোবাসুক, প্রণয় সুধা পান করে ছটফটিয়ে মরুক। আদিত্য বার দু এক মেধাকে সরাতে গেলেও মেধা সরল না, বরং আদিত্যের টি শার্ট শক্ত করে খামছে ধরে সেভাবে বুকে মাথা রেখে দাঁড়িয়ে রইল। মেধার এভাবে আঁকড়ে ধরাতে আদিত্যের মুখে হাসি ফুটালো, তবে ওর জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে হাসি আড়াল করতে সময় নিল না। ঠোঁটের কোণ থেকে হাসি মিলিয়ে সে মেধার মাথায় চুমু এঁকে বলল, গত রাতে ভয় দেখাতে চেয়েছিলাম, তবে সেটা করতে গিয়ে ঘোরের মধ্যে চলে যাব বুঝতেই পারিনি। সরি। হুম। এখন ছাড়ো, রুমে যাও। কেউ এভাবে দেখলে বদনাম রটে যাবে, আর আমি বেঁচে থাকতে আমার চাঁদের গায়ে কলঙ্ক লাগতে দিতে পারবো না। যেতে পারি, এক শর্তে। তার আগে বলো, কয়েক ঘন্টার ব্যবধান আমার প্রতি এত সদে হলে কিভাবে? যা সত্য তাই বলো। মেধা, একটা কথা মনে রাখো, সব পরিস্থিতিতে ছাতুরের শোভা পায় না। আসলে আদিত্য এবার জোর করে নিজেকে ছাড়িয়ে নিল মেধার থেকে। মেধার ফোলা ফোলা লাল চোখে এতক্ষণ আদিত্যের বুকে মুখ লুকিয়ে আড়াল করেছিল। আদিত্য বারবার তার মুখ তুলতে গেলে বাধা দিয়ে সরিয়ে দিচ্ছিল। এবার আর শেষ রক্ষা হলো না, আদিত্য নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে তার মুখের দিকে। তখন মেধা নত মস্তকে অপরাধীর ন্যায় বলতে শুরু করলো, কয়েকদিন যাবৎ খারাপ খারাপ স্বপ্ন দেখছি। সেই স্বপ্নের সারমর্ম আপনি হারিয়ে যাচ্ছেন, কোথাও চলে যাচ্ছেন। গত রাতে স্বপ্নে দেখেছি আমার উপর খুব রাগ করে আপনি বিয়ে করে এনেছেন। আপনার বউ আমার চেয়ে সুন্দরী নয়, এরপরও আপনি ওকে ভীষণ ভালোবাসেন, কেয়ার করছেন। বউ পেয়ে আমার থেকে তাকানো তো দূর, রুম থেকে বেরই হচ্ছে না। যখন স্বপ্নটা দেখি মনে হচ্ছিল বাস্তব, আর এই হারানোর কষ্ট প্রবলভাবে আমার হৃদয়কে নাড়া দিয়েছে, আমাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে আপনাকে ছাড়া আমি ভালো থাকবো না, একটুও না, এক চিমটিও না। আজ আবার যখন আপনার খোঁজ পাচ্ছিলাম না, নিজেকে পাগল পাগল লাগছিল আমার। বারবার মনে হচ্ছিল স্বপ্ন বুঝি সত্যি হয়ে গেল, আমি বোধহয় সত্যি সত্যি আপনাকে হারিয়ে ফেললাম। এই ভয়ে আমার সমস্ত রাগ অভিমানের গতি পরিবর্তন করেছে। আদিত্য ভাই, আপনাকে আমি চাই, খুব করে চাই। মেয়ে তুমি ভীষণ চালাক। আমি আবার কি করলাম? কিছু না, রুমে যাও। মেধা মন ভার করে ওর রুমে চলে গেল। আদিত্য ওর কথা বিশ্বাস করলো না বোধহয়, তবে সব সত্যের মাঝে এটা মহাসত্য, সে আদিত্যকে ভালোবাসে, ভীষণ ভীষণ ভালোবাসে, যে ভালোবাসার আদি থাকলেও অন্ত নেই। পরদিন সকালে খুশ মেজাজেই মেধা ঘুম থেকে উঠল। গতরাতে তার সমস্ত দ্বিধা দ্বন্দ্ব মান অভিমানের বিসর্জন দিয়েছে। পূর্বের যত সব রাগ ছিল সব মাটি চাপা দিয়েছে। সে এখন ফ্রেশ মনে নব্য রূপে শুধু ভালোবেসে যাবে, এইসব ভেবে সে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ওয়াশরুমের মিররে নিজের প্রতিচ্ছবি দেখে নিজে নিজেকে জিজ্ঞাসা করলো, নব্যরূপে কাকে যেন ভালোবাসি বললি? তাকে? তাকে মানে কাকে? ওই যে আমার ব্যক্তিগত তেরা পুরুষটাকে? এ কথা বলে লজ্জায় ডুবো ডুবো হয়ে সে দুই হাত দিয়ে মুখ ঢেকে নিল। তারপর ফ্রেশ হয়ে পোশাক বদলে আদিত্যের রুমের বাইরে ঢু মেরে বাইরে গিয়ে দাঁড়ালো। আহা, সকালবেলার আবহাওয়াটা বেশ শরীরের সঙ্গে মন প্রাণও জড়িয়ে যাচ্ছে। অন্যরকম ভালো লাগা কাজ করছে সর্বাঙ্গ জুড়ে। এমনিতেও আজ ওর মন ভীষণ চঞ্চল প্রাণবন্ত। এতদিনে পুষে রাখা কথাগুলো অবশেষে বলতে পেরেছে মানুষটাকে। সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে নব্যরূপে নিজেকে উপস্থাপন করতে পেরেছে, এতেই যেন অসীম শান্তি। একথা ভেবে গত রাতের কথা স্মরণ হয়ে গেল তার। মুখে ফুটল লাজুক হাসি, নেত্রে ভেসে উঠল প্রিয় মানুষটার মুখ, যার ঠোঁটে হাসি বিদ্যমান। গতরাতে আদিত্যের রুম থেকে বেরিয়ে একটু ঘুমাতে পারেনি সে, ছটফট করেছে সারাটা রাত। বিশেষ করে আদিত্যের ওই প্রশস্ত বুকে মাথা রাখার দৃশ্য ভেসে উঠেছে চোখের সম্মুখে। যতবার চোখ বন্ধ করেছে ততবারই। এখন এসব ভাবতেই মেধার মুখশ্রী জুড়ে একরাশ লাজুকতা ভিড় জমালো। মনও কেন জানি চেঁচিয়ে পুরো পৃথিবীকে জানিয়ে দিতে চাইলো, হ্যাঁ, ওই মানুষটাকে আমি ভীষণ ভালোবাসি, 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 ভালোবাসি।
কিন্তু মনের ইচ্ছেকে আপাতত প্রশ্রয় না দিয়ে সে আশেপাশে দৃষ্টি বুলিয়ে নিল। পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। সে ঘাড় ঘুরিয়ে পাখিদের খুঁজল, তবে দেখতে পেল না। হয়তো পাতার আড়ালে লুকিয়ে ডাকাডাকি করছে, এতেই তাদের আনন্দ বোধ হয়। তারপর সে কয়েক পা এগিয়ে কল পাড়ের দিকে গেল। গড়গড় শব্দ তুলে কল চেপে 2 হাতের অজলা ভরে পানি নিয়ে পান করলো। তখন সীমা বেগমের কণ্ঠস্বর শোনা গেল। তিনি চেঁচিয়ে কাউকে কিছু আনতে বলছেন। সেদিক থেকে দৃষ্টি সরিয়ে নারিকেল গাছটার নিচেই বসল। এখান থেকে সূর্য দেখা যাচ্ছে। সূর্য কেবল তার রঙিন আভা ছাড়িয়ে আড়ামোড়া ভেঙে উঠছে। মেধা মনোযোগ দিয়ে সূর্যের সৌন্দর্যটা উপভোগ করছিল। আহা, মনোরম সে দৃশ্য। তখন পাশ ফিরে দেখে আদিত্য ফোন কানে ধরে তার দিকেই আসছে। মেধা তার দিকেই তাকিয়ে রয়েছে, অথচ মানুষটা একবারও তাকালো না ওর দিকে। ভাব এমন যেন মেধাকে সে চেনেই না, দেখা তো দূর। ততক্ষণে আদিত্য কথা বলতে বলতে তার পাশ কাটিয়ে কিছু দূর চলে গেছে। গতরাতে ওর মনের কথা জানালো, আর আজ এই অবহেলা? না, এই অন্যায় সে সহ্য করবে না। ঠিক এই জন্য কারো কাছে দুর্বলতা প্রকাশ করতে নেই। দুর্বলতা প্রকাশ করলেই বিপদ। আপন মনে মনে এইসব ভেবে সে আদিত্যের পিছু পিছু হাঁটতে লাগলো। আদিত্য কথা বলতে বলতে আরও সামনে এগিয়ে গেল। রাস্তার 2 ধারে গাছ লাগানো, তার পাশে আবাদি জমি, সেখানে নানা রকমের ফসল লাগানো। আদিত্যের পিছু পিছু এইসব দেখতে দেখতেই হাঁটছিল মেধা। হঠাৎ আদিত্য কথা থামিয়ে দাঁড়িয়ে পড়ল, আর মেধা সজোরে বাড়ি খেলো ওর পিঠে। নাকে খুব ব্যথা পেয়ে মেধা রেগে বলল, আশ্চর্য, হঠাৎ খাম্বার মতো দাঁড়িয়ে গেলেন কেন? তোমার জন্যই তো দাঁড়ালাম। দাঁড়াতে বলেছি আমি? চোখ তো আকাশে নিয়ে হাঁটছ, সামনে গোবর পড়ে আছে, খেয়াল করেছো? তো গোবরের জায়গায়, আমি আমার জায়গায়। আমি না দাঁড়ালে গোবরের জায়গায় থাকলেও আপনি থাকতেন না আপনার জায়গায়। আপনার চরণখানা থাকতো দুর্গন্ধযুক্ত গোবরের মধ্যে, তখন ভালো হতো না? আদিত্যের কথা শুনে মেধা সামনে তাকিয়ে জিহ্বাতে কামড় দিল। সত্যি সত্যি গোবর পড়ে আছে মাঝ রাস্তায়। তবু সে নিজের ভুল স্বীকার না করে তেজ দেখিয়ে বলল, দেখেছি আমি, আর পা দিলে দিতাম, আপনার কি? ও আচ্ছা। এ কথা বলে আদিত্য তাকে হ্যাঁচকা টানে নিজের কাছে টেনে নিল, এক ধাক্কা দিল। মেধা গোবরের ওপর পড়ার আগে দ্রুত ধরেও নিল। তাৎক্ষণিক পুনরায় ছাড়তে গেলে মেধা চেঁচিয়ে বলল, এই না না, প্লিজ ছাড়বেন না। বেচারা গোবর তোমরা আলিগঞ্জ আছে। গোবরের কথা না ভেবে নিজের কথাও বলতে পারতেন। বললে কি হতো শুনি? কাজে করেই না হয় দেখতাম কি করতাম। এই যে মায়াবিনী, আপনি আমার থেকে দূরে দূরে থাকবেন, অন্তত আমার বউ হওয়ার আগ পর্যন্ত, বুঝলেন? কেন শুনি? আদিত্য এ কথার উত্তর না দিয়ে বাসার পথে হাঁটতে লাগলো। মেধা দৌড়ে এসে তার সঙ্গে হাঁটতে লাগলো। দুজনে টুকটাক গল্প করতে করতেই যাচ্ছিল। হঠাৎ মেধা বলে উঠল, আচ্ছা, আমন ভাইয়ের সঙ্গে কথা বললেন না কেন? জানেন ভাইয়া আমাকে প্রচণ্ড ভালোবাসে। আপনি ইগনোর করে দেখে ভাইয়া চুপি চুপি কাঁদে, কষ্ট পায়। এসব কথা কোন থাক না, আমি জানতে চাই। মেধা, জেদ করো না। গত রাত থেকে না আমি আপনার আমাদের না এখন ছুটিয়ে প্রেম করার কথা, অথচ আপনি আমাকে বকছেন। বকলাম কখন? শুধু জেদ করতে নিষেধ করলাম। করে উদ্ধার করলেন। এবার বলুন, আমার ভাইয়া কি দোষ করেছে যে আপনি ভাইয়ার সঙ্গে এমন রুড বিহেভ করেন? পুরো কথা সম্পূর্ণ হতেই আদিত্য প্যান্টের পকেটে 2 হাত গুজে মেধার দিকে ঘুরে দাঁড়ালো। কিছু বলার আগেই সেখানে দৌড়ে এসে উপস্থিত হলো সাথী। দৌড়ে আসায় সে হাঁপিয়ে গেছে, হাঁ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। ওর ওভাবে আসায় মেধা কথার তাল অন্যদিকে ঘুরিয়ে বলল, এভাবে দৌড়ে এলে যে কিছু হয়েছে? সচি আপু তোমাকে এক্ষুনি যেতেই বলেছে, খুব দরকার। কেন? জানি না। ওকে চলো। এ কথা বলে মেধা আদিত্যের সঙ্গে দৃষ্টি বিনিময় করে প্রস্থান করলো। আর আদিত্য ধীর গতিতে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো সেই দিনের কথা। আদিত্য বরাবরই নিশ্চুপ থাকতে পছন্দ করে, আর আমান চটচটে। আর 5টা বড় ভাইয়ের মতো সে আমানকে বলে না এটা করবে সেটা করবে না, তবে সুযোগ মোতাবেক ভালো মন্দের তফাৎটা বুঝিয়ে দেয়। কিন্তু আমানটা শুধরানোর ছেলে নয়, বরং ওর নামে দিনকে দিন অভিযোগ আসতেই আছে, আর প্রতিটা অভিযোগই মেয়ে ঘটিত।
প্রথমবার এমন কিছু কুৎসিত অভিযোগ শুনে সে আমানকে একাকী ডেকে জিজ্ঞেস করেছিল, তুমি নিষিদ্ধ পল্লীতে যাওয়া কবে ছাড়বে? না মানে ভাইয়া, আসলেই এসব তোমার থেকে আমি আশা করিনি আমান। বন্ধুদের পাল্লায় পড়ে সস্তা অজুহাত হয়ে গেল না এটা? আমি ভালো মেয়ে দেখি বিয়ে করে নাও। বড় ভাই হয়ে এসব বলতে আমার রুচিতে বাধে। সরি ভাইয়া, এমন আর হবে না। এরপরেও আমার নিজেকে শুধরায়নি। বড় ছোট অনেকেই ওকে জানাতো আমার মেয়েবাজ। তাকে মাঝে মধ্যে নিষিদ্ধ পল্লীর আশেপাশে দেখা যায়। কিছু বোঝাতে গেলেই হাতাহাতি করতে আসে। বেশ কয়েকজনকে মেরেওছে। নেশাও করে আজকাল। আর নেশার টাকা না থাকলে বাবা মায়ের সঙ্গে অশান্তি সৃষ্টি করে। এই সব কিছু জানে সে। আমানকে আরও একটা সুযোগ দিচ্ছে শুধরানোর। এরপর যখন পুনরায় ওর মুখোমুখি হবে তখন না হয়। এইসব ভাবতে ভাবতেই বাসায় পৌঁছে নিজের বরাদ্দকৃত রুমে চলে গেল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাসায় সারা শোরগোলও বেড়েছে। আজ গায়ে হলুদের অনুষ্ঠান। এর একটু পরেই আদিত্য সকালের নাস্তা সেরে বড় মামার সঙ্গে বাজারে যাওয়ার কথা জানালো। বড় মামা বারণ করলেও শুনল না। ওর যাওয়ার কথা শুনে মেধা চটজলদি একটা লিস্ট করে ধরিয়ে দিল আর বলে দিল এসব তার চাই, যদি না আনে তবে সে কুলুষিত পুরুষ মানুষ। এ কথা শুনেই আদিত্য ভ্রু কুচকে কিছু বলার আগেই মেধা ভোঁ দৌড়। তারপর আদিত্য মামার সঙ্গে পেরিয়ে গেলে একজন প্রতিবেশী বলল, সীমা আপা, একটা কথা কই, কিছু মনে কইরেন না। কি কথা ভাবি? আপনার ছোট বোনের মাইয়া দিয়ে আপনার পোলার লগে চিপকায়া থাকে সব সময়। দুনোটাই জোয়ান পোলা মাইয়া, কখন কি অঘটন ঘটতে যায় কখন তো যায় না। হ্যাঁ করে একটু চোখে চোখে রাইখেন। চিপকে থাকে মানে? সীমা বেগমকে গম্ভীর হতে দেখে মহিলা সুযোগ পেলেন। অতঃপর গলা খাদে এনে বললেন, একটু আগেই দেখলাম আপনার পোলা হেতিরে জড়াই ধইরে গোবরে ফেললে লাইকা মস্করা করতাছে। হেতিও দিয়ে আপনার পোলার গলা ধইরে নকরা করতাছে। সি, লজ্জা শরমের বালাই নাই। ও। সীমা বেগম আর কথা বাড়ালেন না। মহিলা অসন্তুষ্ট হলেন যেন। তাই আরও একটুখানি উস্কে দিতে গেলে সীমা বেগম এবার হেসে বললেন, ওদের বিয়ে আগে থেকেই ঠিক করা আছে। আর 17 দিন পরে ওদের বিয়ে। ওদের দুজনকে এই হাতে বড় করেছি আমি, তাই জানি ওরা সীমাবদ্ধতা লঙ্ঘন করবে না। সীমা বেগমকে উস্কে দিতে না পেরে মহিলা থুতা মুখে বসে রইলেন। তারপর পান খাওয়ার অজুহাত দেখে স্থান ত্যাগ করলেন। সীমা বেগম ওনার যাওয়ার দিকে তাকিয়ে নিঃশব্দে দীর্ঘশ্বাস ছাড়লেন। আজকাল মানুষ কেউ কারো ভালো সহ্য করতে পারে না। তখন মেধা দরজার আড়ালে থেকে বেরিয়ে নত মস্তকে দাঁড়ালো। তার চোখে পানি ছলছল করছে। মনে হচ্ছে পলক ফেলা মাত্র তা গড়িয়ে পড়বে। ডাগর ডাগর নেত্রজোড়ায় অশ্রু দেখে সীমা বেগম ভ্রু কুঁচকালেন। হাতের খুন্তি রেখে উঠে এসে মেধার মুখোমুখি দাঁড়ালেন। থুতনি ধরে ওর মুখ তুললেই মেধার অশ্রু ফোঁটা পড়ল সীমা বেগমের হাতের ওপর। উনি এবার বিচলিত হয়ে বললেন, কি হয়েছে? কেউ কিছু বলেছে কি না? পড়ে গিয়ে ব্যথা পেয়েছে কি না? পেটের সমস্যা নাকি মাথা ব্যথা? এমন নানা ধরনের প্রশ্ন করতেই থাকলেন একের পর এক। মেধা কোনো জবাব না দিয়ে চুপ করে দাঁড়িয়ে অশ্রু ঝরাচ্ছে। বিগত দিনে এই মহিলাটা তাকে অনেক কথাই বলেছে। এমনকি মাকে নিয়েও আরও দুজন মহিলার সঙ্গে কী সব বলে হাসাহাসি করছিল। অপরিচিত মহিলা তাছাড়াও বিয়ে বাড়ি বলে কিছু বলেনি, কিন্তু আদিত্য আর ওকে নিয়ে কী সব বলে বেড়াচ্ছেন। এসে থেকে মহিলা ওর পেছনে লেগেছে। এর কারণ ওর বোধগম্য হচ্ছে না। সে তো ওনার কোনো ক্ষতি করেনি। তবে মেধাকে নীরবে অশ্রু ঝরাতে দেখে সীমা বেগম বললেন, আদিত্য বাজারে যাওয়ার আগে বলে গেছে তোকে যেন দেখে শুনে নজরে নজরে রাখি। সে এসে যদি দেখে তার বউ কেঁদেছে তাহলে আমার কি হবে ভাবতে পারছিস? ওই মহিলা যা বলছে। ওনার কথা বাদ দে। উনি ওনার মেয়ের জন্য আদিত্যকে পছন্দ করেছে। আমাকে প্রস্তাবও দিয়েছিল। আমি উল্টো কথা বলে ব্যাপারটা এড়িয়ে গেছি, তাই তোকে আদিত্যের পাশে সহ্য করতে পারছে না। মেধা এ কথা শুনে দুই হাত দিয়ে চোখ মুছে নিল। তারপর মামনিকে আলতো করে জড়িয়ে ধরে মন খারাপের সুরে বলল, রাস্তায় হাঁটতে হাঁটতে তোমার ছেলে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছিল। আমি ওর পেছনে ছিলাম, অন্যদিকে তাকিয়ে হাঁটছিলাম। দাঁড়িয়ে গেছে, খেয়ালও করিনি আমি। তখনই ওর পিঠের সঙ্গে বাড়ি খাই আর নাকে ব্যথা পাই। আর এই দাঁড়া দাঁড়া, আমি কি এসব জানতে চেয়েছি?
তোরা কি করেছিস না করেছিস এসব আমাকে আর বলতে আসবি না। আমি জানি আমার ছেলে মেয়ে কেমন। এখন যা, সুন্দর করে মুখটা ধুয়ে চুলগুলো আঁচড়ে নে, দেখতে তো বান্দরনি লাগছে। মামুনির এই কথা শুনেই মেধা মুখ ভেঙচি দিয়ে চলে গেল। ওর যাওয়ার দিকে তাকে সীমা বেগম হাসলেন। এই হাতে উনি খুব আদরে মেধাকে বড় করে তুলেছেন। হাজারের বোনটার শেষ স্মৃতি হচ্ছে মেধা। রেজাউল বিয়ে করলে সৎমা তো মেধার যত্ন করবে না, ভালোবাসবে না, এই চিন্তা করে উনি মেধাকে নিয়ে নেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু ওনার এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে রেজাউল ওয়াদা করেছিলেন উনি আর কখনো বিয়ে করবেন না। মেধাই ওনার প্রথম এবং শেষ ভালোবাসা, সেই স্থান উনি আর কাউকে দিতে পারবে না। এই কথা শুনে সীমা বেগম স্বামীর সাহায্যে নিজের সংসার সামলেছেন, মেধার যত্নও নিয়েছেন। এমনও হয়েছে মেধার জন্য 2 ছেলের খেয়াল রাখতে পারেনি। আর সেই অতি আদরে যত্নে বড় করা পুতুলকে উনি কীভাবে অন্যের বাসায় পাঠাবে, যদি সেখানে মেয়েটাকে কষ্ট দেয়, ভালো না বাসে। এসব ভেবেই সর্বপ্রথম আদিত্যের সঙ্গেই কথা বলেছিলেন। ছেলের 2 হাত ধরে বিনয়ীভাবে বলেছিলেন, আব্বু আমার একটা চাওয়া পূরণ করবে? কি লাগবে আদেশ করো আম্মু। ওই পুতুলটাকে সারা জীবনের জন্য আমার কাছে রাখার ব্যবস্থা করে দিবে। কোন পুতুল, কার কথা বলছো তুমি? মেধার কথা বলছি আমি। আদিত্য ওর মায়ের এই কথা শুনে ভ্রুচোরা কুঁচকে নিল। চট করে বুঝেও ফেললো মায়ের কথার মানে। মেধাকে নিয়ে তেমন ফিলিংস নেই ওর। আর 5টা কাজিনের মতো দেখে সে মেধাকে। ছেলে জিজ্ঞাসু দৃষ্টি দেখে সীমা বেগমই কথা তুললেন, তোমার সঙ্গে মেধার বিয়ে দিতে চাই আমি। আমার চোখের সামনে রাখতে চাই ওই চঞ্চল প্রাণবন্ত পাখিটাকে। আম্মুর এই আবদারখানা রাখো আব্বু। আর বলছি না এখনই বিয়ে করতে হবে, সেও আরও বুঝতে শিখুক, তুমিও সময় নাও। তবে বেলা শেষে আমি তোমাদের স্বামী স্ত্রী রূপে একসঙ্গে দেখতে চাই, এইটা আমার শেষ চাওয়া। তাছাড়া আজ তার প্রতি তোমার ফিলিংস নেই, কালও যে ফিলিংস তৈরি হবে না তা তো না। বাবা তুমি সময় নিয়ে না হয় জানিও আমাকে, তখনও যদি তোমার সিদ্ধান্ত একই থাকে তাহলে আর জোর করব না। সেদিন আদিত্য শুধু হ্যাঁ সূচক মাথা নাড়িয়েছিল। তারপর থেকে সে মেধাকে বিশেষভাবে নজরে রাখত। আর মেধা কেন জানি আদিত্যের পেছনেই লেগে থাকতো। এই যেমন আদিত্যের জিনিসপত্র ঘাটাঘাটি করা, এটা ওটা নষ্ট করা, কারণে অকারণে ঝগড়া করা। এভাবেই 2 বছর পেরিয়ে গেছে। আদিত্যকেও আলাদা করে মুখ ফুটে বলতে হয়নি বিয়ের কথা। উনি মা হয়ে ছেলের মনের খোঁজ বুঝে নিয়েছে। সেই সঙ্গে এটাও বুঝেছে আদিত্য আর মেধা দুজনকে খুব পছন্দ করে, তারা একে অপরের খুব করে চায়। উনিও ভেবে রেখেছে মেধার বাবা আসলে বিয়েটা সেরে ফেলবেন, কারণ মেধার বাবার শরীরের অবস্থা ভালো যাচ্ছে না। মূলত এই জন্যই রেজাউল দেশের বাইরে গেছে, ওনার হৃৎপিণ্ডে সমস্যা দেখা দিয়েছে। যদিও এই কথা রেজাউল, উনি আর আদিত্য ছাড়া কেউ জানে না। এইসব ভেবে উনি রান্নাঘরের দিকে পা বাড়ালেন। বেলা গড়িয়ে অনেক সময় কেটে গেল। বাসায় এখন মেহমানি গিজগিজ করছে। আদিত্য বাজারের কাজ সেরে আবারও কোথাও বেরিয়েছে, বলে গেছে ফিরতে দেরি হবে। ওদিকে বিকাল থেকেই সূচিকে সাজানোর কাজ শুরু হয়েছে। পার্লার থেকে মেয়ে এসেছে তাকে সাজাতে। সব কাজিনরা তাকে ঘিরে ধরে বসে আছে। সূচির হলে তারাও সাজগোজ করবে। মেধা মুখ গোমরা করে বসে আছে, তার মন ভীষণ খারাপ। আদিত্যকে সে যা যা আনতে দিয়েছিল একটাও আনেনি, বরং লিস্টটাই নাকি হারিয়ে ফেলেছে। এ সহ্য করা যায়? খানিকক্ষণ পরেই সীমা বেগম ওকে ডেকে শাড়ি নিয়ে আদিত্যের রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করেছিল, মেধাকে কোনটাতে মানাবে, বেশি চুজ করো তো আব্বু। এই শাড়িটার কিছু বলছি না আমি, তোমার যেটা পছন্দ হয় সেটাই পরতে দাও। একথা বলে আদিত্য মেধার দিকে তাকিয়ে নুডলস খেতে লাগলো। তা দেখে মেধার মনে হলো নুডলস নয়, সে মেধাকে মুখে পড়ছে। তখন সীমা বেগম খুব বিরক্ত হয়ে বললেন, এটা কেমন কথা আদিত্য, যা জিজ্ঞাসা করছি বলো। কি আশ্চর্য, কি বলবো? তোমার মেয়ে তো দিনের বেলায় সাধারণ ড্রেস পরেই হোঁচট খায়, সে নাকি পরবে শাড়ি, তাও রাতের বেলা। একথা শুনে মেধা তেলে বেগুনে জ্বলে উঠল। রাগি চোখে তাকিয়ে তাতে দাঁত চেপে কিছু বলতে গিয়েও থেমে গেল। মনে হলো এখানে দাঁড়িয়ে থাকা অনর্থ। তাই সে চলে যেতে পা বাড়াতেই সীমা বেগম বললেন, ওমা চলে যাচ্ছিস কেন? দাঁড়া শাড়িটা চুজ করি আগে। আমি পরবো না শাড়ি, তুমি তোমার ছেলেকে পরিয়ে বসে রাখো। একথা বলে মেধা দ্রুত স্থান ত্যাগ করলো। আদিত্য ততক্ষণে খাওয়া শেষ করে ফেলেছে। সীমা বেগমও বিরক্ত হয়ে পা বাড়াতেই আদিত্য একটা শপিং ব্যাগ ধরিয়েও ওয়াশরুমে চলে গেল। এখন সে গোসল সেরে বাইরে যাবে, কাজ আছে। এত দেখার সময় নেই তারও।
তাছাড়া সে ভুল বলেনি। মেধা একবার শাড়ি পরা অবস্থায় ড্রেনে পড়ে কপাল কাটার ঘটনা ঘটিয়েছে। 3টে সেলাইও পড়েছিল কপালে, তবুও তার শাড়ি পরার শখ মেটেনি। ঘড়িতে এখন রাত 8:20। দিনের আলোর অস্তিত্ব মুছে এখন নিকষ কালো রাতের রাজত্ব। চারিদিকে ঘুটঘুটে আধার, বাসা ভর্তি মেহমান। বিয়ের আয়োজনে হই হট্টগোল হচ্ছে পুরো বাসা জুড়ে। গ্রামের অনেকেই তা দেখতেও এসেছেন। ভিড় করে অবাক নয়নে দেখেছেন শহরের কায়দার কনেকে কিভাবে সাজানো হয়, কত রকমের বাহারি ডিজাইনে ডালা তৈরি করা হয়। আহা, কি সুন্দর দেখতে! বউয়ের সঙ্গে সঙ্গে সেজেছে বাসাসহ তার বোনরাও, বাদ যায়নি কনের খালা ফুপিরাও। সবার পরনেই নতুন ঝকঝকে পোশাক, মুখ ভর্তি হাসি, গা ভর্তি গয়না, সেই সঙ্গে যুক্ত হয়েছে প্রাণ খোলা হাসি। গান বাজছে, ছোট বাচ্চারা ছোটাছুটি করছে, কিছু মহিলারা ভিড় করেছে সূচির আশেপাশে। তাদের মধ্যে চলছে সেলফি তোলা আর হুটোপুটি। কয়েকজন বসেছে সুশীর শ্বশুর শাশুড়ির জন্য কেমন রঙের পোশাক পাঠাবে সেটা ঠিক করতে। এক কথায় এখন আনন্দমুখর রাতের বাসার পরিবেশ। তন্মধ্যেই মেধা মুখ গোমড়া করে বসে আছে, মেজাজ ভীষণ খারাপ। এর জন্য দায়ী অবশ্যই আদিত্য। ওই লোক এমন কাজ করে না রেগেও পারে না। অদূরেই তার মুখের সামনেই বিরক্ত হয়ে তাকিয়ে আছেন সীমা বেগম। ওনার এক হাতে কালো রঙের খুব সুন্দর টপস আর সাদা স্কার্ট। তখন আদিত্যের দেয়া শপিং ব্যাগ থেকে এগুলোই পেয়েছে, অর্থাৎ মেধাকে শাড়ি বা থ্রি পিস পরতে নিষেধ করে নিত্যদিনের মতোই টপস আর স্কার্ট পরতে বলেছে। তাছাড়া কারো হলুদের অনুষ্ঠানে কেউ স্কার্ট পরে ঘোরে? একথা আদিত্যদের মাথায় আসলো কীভাবে? নাকি এই তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার ফল? আদিত্যের পছন্দের ওপর সীমা বেগমেরও যথেষ্ট ভরসা ছিল, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে ওনার ধারণা সম্পূর্ণ ভুল। উনি এতদিন ভুল জানতেন। এদিকে মেধাও জেদ ধরে বসে আছে, এই ড্রেস নাকি সে পরবেই না। কোথায় ভেবেছিল আজকে হুড় পরে এসেছে আদিত্যের মাথাটা ঘুরিয়ে দেবে, প্রেমটা জমিয়ে ক্ষীর করে ফেলবে, কিন্তু না, তাকে স্কার্ট পরে কচি বালিকা সেজে থাকতে হবে। সবাই দেখলে কি বলবে? হ্যাঁ, তাছাড়া একদিন শাড়ি পরে ট্রেনে পড়েছিল বলে কি বারবার পরবে? এই কেমন কথা? আর যত বাধা আসুক শাড়ি সে পরবেই পরবে, আর অখ্যাত অবস্থা থেকে আদিত্যকে দেখিয়ে দেবে। মোদ্দা কথা, আদিত্য এখন তার প্রেমিক, আর প্রেমিক হবে রোম্যান্টিকের গোডাউন। হুটহাট করে যখন যখন আদুরে আদুরে আবদার করে বসবে, আর সে তার আবদার না রাখার ভান করে পরে পূরণ করবে, তবেই না প্রেম জমবে। কিন্তু না, এই লোক কিচ্ছু বোঝে না। সে শুধু জানে ফাইল ঘাঁটতে আর বিনা কারণে তাকে ভুল বুঝতে বকতে। ওহো, সে আবার রোম্যান্টিকতার মানে বুঝে অন্যভাবে। ফসিল বদলোক একটা। এতক্ষণ বুঝেও মেধাকে গো ধরে বসে থাকতে দেখে সীমা বেগম উঠে বেরিয়ে গেলেন। মিনিট 10 পরেই একটা শাড়ি নিয়ে ফিরে এলেন। তখন মেধা শাড়িটার দিকে তাকিয়ে বলল, এটা কার? তুমি কোথায় পেলে? ব্লাউজটা পরে আয়, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। আগে বলো, এটা কার? তোর আদিত্য এনে দিল। এখন? তবে কি শাড়ি আনতে বাইরে গিয়েছিল? তোমার জন্য আনেনি? এনেছে। মেধার মুখে হাসি দেখে সীমা বেগম হেসে ওকে শাড়ি পরাতে লাগলেন। খুব সুন্দর করে পরিয়ে দিলেন শাড়িটা। তারপর হালকা সাজিয়ে দিয়ে চুলের খোপায় বেলি ফুলের গাছড়া গুছিয়ে দিতে দিতে বললেন, মাশাআল্লাহ, আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে, যা গিয়ে আদিত্যকে দেখিয়ে আয়। ওনাকে কেন দেখাতে যাব? পারবো না দেখাতে। একথা বলে মেধা মুখ ভেঙচে দিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। ওকে যেতে দেখে সীমা বেগম হাসলেন। তারপর উনি নিজে গেলেন রেডি হতে। মেধা আদিত্যের রুমে উঁকিঝুঁকি মেরে না পেয়ে পা বাড়াতে দেখে আদিত্য ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকছে। তাকে দেখেও আদিত্য প্রতিক্রিয়া দেখালো না, বরং কল কেটে দরজা আটকে ওয়াশরুমে চলে গেল। মিনিট 5 পরেই হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো। পরনে টি শার্ট বদলে আরেকটা টি শার্ট পরেছে, যদিও সে বরাবরই সুদর্শন পরিপাটি। আদিত্য হাত মুখ মুছে আর চোখে একবার মেধার দিকে তাকালো। মেধা তার দিকেই ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে, মনে হচ্ছে গিলে খাবে তাকে। তখন আদিত্য বলল, কিছু বলবে? রেডি হচ্ছেন না কেন? তুমি সেজেছো কেন? আপনাকে পটাতে। মেধার সোজা সাপটা জবাবে আদিত্য ঘাড় ঘুরিয়ে তাকালো। তারপর কয়েক পা এগিয়ে এসে মেধার চোখে চোখ রাখলো। মুগ্ধ নয়নে দেখল প্রিয় মুখটি। অতঃপর মেধাকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে রইল বেশ কিছুক্ষণ। এভাবে সময় গড়াতে লাগলো। নড়াচড়া নেই, বাক্য বিনিময় নেই, শুধু একে অন্যকে অনুভব করছে তারা। তখন মেধা আদিত্যর বুকে মুখ গুজে বলল, আপনি এমন কেন আদিত্য ভাই? কেমন? আপনি কি সত্যি আমি ভালোবাসেন, নাকি ভালোবাসার অভিনয় করছেন? আচ্ছা,
আমার কেন মনে হয় যা করছেন সব লোক দেখানো। আমি না হয় অভিমান থেকে দূরে দূরে থাকতাম, এখন সবটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তবে মন ভালো নেই আমার। কিছু হয়েছে বলুন আমায়। তেমন কিছু না। ভালোবাসি আদিত্য ভাই, ভীষণ ভালোবাসি। মেধার কথা শুনে আদিত্য তাকে ছেড়ে দিল। দুই গালে হাত রেখে চোখে চোখ রাখলো। মেধার চোখে অসীম ভালোবাসার ছাপ। আদিত্য পূর্বের মতো নিশ্চুপ থেকে মেধার ওষ্ঠে নিজের ওষ্ঠ ছুঁয়ে কপালে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। মেধাকে না সরতে দিল আর না নিজে সরল। এহেন মুহূর্তে আদিত্যের নীরবতা মেধার মনে ভয়ের সৃষ্টি করল। সে পুনরায় বাঁধনমুক্ত হতে ব্যর্থ হয়ে ফুপিয়ে কেঁদে বলল, কি সমস্যা বলছেন না কেন? আগামীকাল খুব ভোরে আমরা ঢাকায় ফিরে যাব। কেন? গিয়ে জানতে পারবে। এইটুকু বলেই আদিত্য মেধাকে সেভাবেই জড়িয়ে রাখলো ওর বুকের মাঝে। মেধাও চুপটি করে সেভাবেই রইল। তাই আর বাইরে যাওয়া হলো না, কাউকে দেখানোও হলো না সাজটা। বাইরে তখনও সবাই হই হুল্লোড়ে ব্যস্ত, গানও বাজছে দ্বিগুণ শব্দে। আদিত্য আর দাঁড়িয়ে না থাকে মেধাকে নিয়ে শুয়ে পড়ল। মেধার হাতের ফোন বন্ধ করে ছুরি মারল অপর দিকে, আর তার ফোন থেকে মেসেজ করে জানিয়ে দিল সীমা বেগমকে। আদিত্যের বুকে মাথা রেখে মেধা প্রশান্তিতে চোখ বুঝে নিল। মনোযোগ দিয়ে শুনতে লাগলো আদিত্যদের বুকের ধুকপুকানি। সেভাবে থাকতে থাকতে মেধা ঘুমিয়ে পড়ল, অথচ আদিত্য টেনশনে চোখের পাতা এক করতে পারল না। সারা রাত নির্ঘুমেই কেটে গেল তার। পরদিন নতুন এক সকালের সঞ্চার হলো। আজ সুচির বিয়ের দিন, সকাল থেকেই চলছে তাড়াহুড়ো। বাজারের দিকে যাবে বলে সত্যটা শুধুমাত্র বড় মামাকে জানিয়ে আদিত্য সবাইকে নিয়ে বেরিয়ে পড়ল। সকলের মুখটা থমথমে দেখে মেধা কাউকে কিছু বলার সাহস পেল না। আদিত্য আর সীমা বেগম যা যা বলল ভদ্রমেয়ের মতো সে তাই করল। ঘন্টা পেরিয়ে ঠিক বিকেলের দিকে তারা মেধাদের বাসায় পৌঁছালো। এতবার করে জিজ্ঞেস করলো এই বাসায় কেন, কিন্তু কেউ জবাব দিল না। অদৃশ্য এক ভয়ে মেধা কুঁকড়ে গেল। তার শরীরও থরথর করে কাঁপতে লাগলো। বাসাতে অনেক মানুষের আনাগোনা। ওকে দেখে অনেকেই করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন, কেউ বা নিঃশব্দে কাঁদছে। মেধা দৌড়ে গেল বাসার ভেতর, আর ওদের ড্রয়িং রুমে পা রাখতে থমকে দাঁড়িয়ে পড়ল। রেজাউল চৌধুরীর লাশ বাসার ড্রয়িং রুমে। অদূরেই বসে আছে আমান, আরও কয়েকজন আছে, তাদের সে চেনে না। মেধা এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাবার মুখের দিকে। পাশে দাঁড়িয়ে সীমা বেগম কাঁদছে। আদিত্য মায়া ভরা দৃষ্টিতে মুখপানে তাকিয়ে আছে। হঠাৎ মেধা সেন্স হারিয়ে লুটে পড়ল মেঝেতে। আদিত্য জলদি তাকে ধরে নিল বুকের সাথে, তারপর পানি ছিটিয়ে তেল মালিশ করে ওর সেন্স ফেরালো না তার। সকলে ব্যস্ত হয়ে পড়ল ওকে নিয়ে। কান্নাকাটির রোল পড়ে গেল। আদিত্য সময় ব্যয় না করে মেধাকে নিয়ে ছুটল হসপিটালে। এর প্রায় ঘণ্টাখানেক পর ডাক্তার জানালেন মাইনর হার্ট অ্যাটাক করেছে মেধা। আগ বাড়িয়ে কিছু বলাও যাচ্ছে না। সেদিন আর মেধার জ্ঞান ফিরল না। আদিত্য কড়াপাড়াহারায় মেধাকে রেখে রেজাউল চৌধুরীর দাফন কার্য সম্পন্ন করলো। তারপর সীমা বেগমকে বাকিটা সামলে নিতে বলে ছুটল হসপিটালের পথে। এই ঘটনার 3 দিন পর মেধার জ্ঞান ফিরল। সে সর্বপ্রথম চোখ খুলে একটা কথাই জিজ্ঞেস করলো, আমার বাবার কি হয়েছিল? মেধার মুখে এমন প্রশ্ন শুনে আমান দৃষ্টি তুলে তাকালো। সে কেবিনের অপর পেটে বসে ফোন স্ক্রল করছিল। আদিত্য গেছে ডাক্তারের সঙ্গে কথা বলতে, টেস্টের রিপোর্ট এসেছে সেগুলোই দেখাতে। মেধার জ্ঞান ফিরেছে দেখে আমান চট করে উঠে দাঁড়ালো। উচ্চ শব্দে চেঁচিয়ে নার্সকে ডেকে ঝটপট ডাক্তারকে ডাকতে বলল। মেধা তখনও জবাবের আশায় তাকিয়ে আছে। তার অনেক কিছুই জানার আছে। বাবা সুস্থ অবস্থায় গেল, হঠাৎ কি হলো? তাছাড়া বাবা তাকে সব কথাই শেয়ার করতো। মনের যত কথা আছে খোলা মনে বলতেন, পরামর্শ চাইতেন। এমনকি গতকালও বাবার সঙ্গে কত হেসে মজা করে কথাও বলেছে। ওর জন্য কী কী আনতে হবে তা মনে করিয়েও দিয়েছে। কই তখনও তো একবারও মনে হয়নি বাবা অসুস্থ। ঘুণাক্ষরেও টেরও পায়নি প্রিয় বাবাকে হারিয়ে ফেলবে, আর কখনো পারবেও না ছুঁয়ে দেখতে। ইস, আগে যদি টের পেত কখনোই কল কাটতো না, না দূরে কোথাও যেতে দিত। এসব ভেবে মেধার কান্না বেড়ে গেল। বাঁধ ভাঙা কষ্টে পুড়তে লাগলো। তখন আমান মেধায় মাথায় আলতো হাত রেখে আদুরে কণ্ঠে বলল, খারাপ লাগছে বলো? কোথায় কষ্ট হচ্ছে বল আমায়। মেধা তখনও কেঁদেই যাচ্ছে। তার অশ্রুফোঁটা অঝরে গড়িয়ে যাচ্ছে দু চোখের কার্নিশ বেয়ে। বাবার মুখটা চোখের সামনে ভাসছে, কানে বাজছে, ও আম্মা জান, আম্মা জান। কাঁদতে কাঁদতে মেধা এবার অস্পষ্টভাবে উচ্চারণ করলো, বাবা, ও বাবা, কোথায় তুমি বাবা?
মেধাকে ব্যাকুল হয়ে কাঁদতে দেখে আমানের চোখ ছলছল করে উঠল। বুকটা কেঁপে উঠল অসহায় মেধার মুখখানা দেখে। সেও নীরবে অশ্রু ঝরাতে লাগলো। সে আবার কারো কান্না দেখতে পারে না, আপনজনদের কান্না তো আরও নয়। তবে একটা সময় মেধাকে সে সহ্যই করতে পারতো না। চুপি চুপি আড়ালে ডেকে মেরেছে অনেকবার, ইচ্ছে করে চুল টেনে ঝুঁটি খুলে দিয়ে কাঁদিয়েছে বহুবার। মেরেই আবার মুখ কড়াভাবে হুমকি দিত যাতে কাউকে না বলে। একদিন এটা আদিত্য দেখেও নিয়েছিল, তারপর ওকে কান ধরে উঠবোস করে মেধাকে সরিও বলিয়েছিল। এতে তার রাগটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল। এমনিতে মেধার কারণে সে মাকে কাছেই পায় না, তার মা মেধাকে ভালোবাসে। তখন আমার ভাইটাও মেধার দলেই নাম লেখালো। তার মতে সেটা ছিল অন্যায়, ঘোর অন্যায়। এসব চিন্তা সর্বদা আমার মাথায় ঘুরপাক খেত। এছাড়া মেধা তার নিজের বোনও নয়, খালাতো বোন। খালা মারা গেছে মানে মেধা এখন পর। সম্পর্কের তালটা নড়বড়ে, তাহলে কেন ভালোবাসবে, কেন আদর আহ্লাদ করবে তার কাছে? এসব ভাবতো আর ছোট্ট মেধার উপর রাগ মেটাতো সে। যদিও এসব ধারণা বদলে গিয়েছে অনেক আগেই। একবার মারাত্মকভাবে বাইক অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলেছিল সে। ডাক্তার জানিয়েছিলেন আর কখনোই হাঁটতে পারবে না সে। সারা জীবন হুইল চেয়ারের সাহায্য নিতে হবে, পঙ্গুত্বকে বরণ করতে হবে। এ কথা শুনে মেধার সে কি কান্না, কাঁদতে কাঁদতে জ্বর বাঁধিয়ে ফেলেছিল। তার কথা ছিল, আমার আমার ভাইয়ের পা ঠিক করে দাও ডাক্তার, ভাইয়া যে খুব কষ্ট পাচ্ছে। সেদিনে সেই কান্নায় তার মন গলিয়ে দিয়েছিল। অনুভব করেছিল এমন মিষ্টি একটা বোন থাকলে মন্দ হয় না, বরং বেশ ভালো হবে। আর আদিত্য ওদের তুলনায় অনেক বড় হওয়াতে মেধা আদিত্যর কাছে কম ঘেঁষত। দূর থেকেই সে আদিত্যকে ফলো করতো। কেন জানি আদিত্য ছোট থেকেই কম কথা বলে, হই হুল্লোড় থেকে সর্বদা দূরে থাকে। অথচ সে মেধাকে এত মারত, তাও মেধা ওর কাছেই ঘুরঘুর করতো। ধীরে ধীরে মেধা বড় হতে থাকলো আর আবদারও বেড়ে যেতে লাগলো। দিন দিন আপন বোনের মতোই ভালোবাসা আদায় করে ছাড়লো।